ঘটনা চলে যাই। আমাদের প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম রবিন। ওনার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামে। ওনার একটি ঘটনা কিন্তু আমাদের 132তম এপিসোডে, মানে থার্সডে নাইটের 132তম এপিসোডে প্রচার হয়েছিল। শিরোনাম ছিল বটের কান্না। ওনার এই ঘটনাটি আমরা হরর নাইট এপিসোডে নিয়ে এসেছি। চলুন ঘটনাটি শুনি। ঘটনাটি মূলত উনি ওনার দাদির কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি ঘটেছিল 1950 থেকে 1960-এর মাঝামাঝি কোনো একটা সময়। এক্স্যাক্ট সালটা অবশ্য দাদি বলতে পারেন নাই। ঘটনাটি মূলত ওনাদের যে গ্রাম বারেশ্বর, এই গ্রাম এবং আশেপাশের কয়েকটি গ্রামকে বা কয়েকটি স্থানকে কেন্দ্র করে। তবে ঘটনাটা যেখান থেকে শুরু হয় সেটা ওনাদের বারেশ্বর গ্রাম থেকেই। ঘটনাটি মূলত ফেস করেছিলেন ওনার দাদা। এরপরে ঘটনাটি অন্যদিকে মোড় নেয়। চলুন ঘটনার মূল অংশে চলে যাই। সময়টা ছিল আষাঢ় মাস। টানা বেশ কয়েকদিন বৃষ্টির কারণে ফসলি জমি কিন্তু পানিতে তলিয়ে যাচ্ছিল। ওই সময় কিন্তু অধিকাংশ জমিতে বছরে একবার ধান লাগাতে পারতেন তারা। এখন যেরকম একই জমিতে বারবার ফসল লাগানো যায়, তখন কিন্তু এরকমটা আসলে ওইভাবে পসিবল হতো না। তখন উন্নত টেকনোলজিও ছিল না ওইভাবে। তারপর এই যে ধানের যে জমি বা অন্য যে জমিগুলো, সেগুলো ফসলের উপযোগী করার জন্য লাঙল দিতে হতো। এখন যেমন ট্র্যাক্টর সহ আরও উন্নত ধরনের প্রযুক্তির সহায়তায় জমি খুব দ্রুত চাষবাসের উপযোগী করা যায়। তখন তো গরু দিয়ে লাঙল দিয়ে চাষ করতে হতো। এটা বেশ সময় সাপেক্ষ ছিল, অনেক পরিশ্রমের ব্যাপারও ছিল। তাই চাইলেও কিন্তু অনেক জমি আবাদ করা পসিবল হতো না। এই কারণে যারা যতটুকু আবাদ করতে পারতেন, তাদের কাছে তাদের ওই জমিটা স্বর্ণের মতো মূল্য থাকতো। অনেক কষ্টে সেই ফসলটা তাদেরকে ফলাতে হতো আল্লাহর ইচ্ছায়। টানা বৃষ্টিতে যখন ফসল তলিয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো কৃষকই সহ্য করতে পারার কথা না। যেটা হয়েছিল এই রবিন ভাইয়ের দাদা আব্দুর রাজ্জাক মিয়ার বেলায়ও। ফসল তলিয়ে যাচ্ছে, তো ওনার দাদা আব্দুর রাজ্জাক মিয়া চিন্তা করছেন, এইভাবে কষ্ট করা ফসল তো আমি ডুবে যেতে দিতে পারি না। দাদা কি করেছিলেন, দিনের বেলাতেই কলা গাছ দিয়ে একটি ভেলা তৈরি করেছিলেন, যাতে তিনি ফসলগুলো কেটে এই কলা গাছের উপরে ফেলে বাড়িতে নিয়ে আসতে পারেন। মূলত সারাদিন ধরে এই কাজটি করতে করতে বিকেল হয়ে গিয়েছিল। উনি চিন্তা করছেন সন্ধ্যার পর বের হব, যদি না বৃষ্টি থেমে যায়। যদি বৃষ্টি থেমে যায় তাহলে হয়তো বের হওয়ার প্রয়োজন হবে না, কিন্তু বৃষ্টি যদি চলতে থাকে তাহলে কিন্তু তাকে বের হতেই হবে। বৃষ্টি কিন্তু থামছিল না, বৃষ্টি চলছিল। দাদা দেখলেন আর ঘন্টাখানেক বৃষ্টি হলে আর ফসল কোথায় আছে এটা চেনাই যাবে না। তার জমি কোনটা, অন্যের জমি কোনটা, এটা উনি চিনতে পারবেন না। সব পানির নিচে চলে যাবে। যা পারেন উনি কাটবেন, এই চিন্তা করে উনি সন্ধ্যার পর বের হয়ে গেলেন। ওই সময় কিন্তু ফসলের অনেক মূল্য ছিল, এখনও আছে। তবে এত কষ্টের ফসল আসলে সেটার মূল্য একজন কৃষকের কাছে কত, সেটা সেই কৃষকই ভালো বলতে পারবেন। ওনার এই কষ্টের ফসল তো উনি হাতছাড়া হতে দিতে পারেন না। উনি খুব যে বেশি জমি নিয়ে ফসল ফলিয়েছিলেন বিষয়টা এরকম না, মাত্র 10% জমিতে ওনার ধান লাগানো হয়েছিল। উনি একটি কাঁচি, একটা গামছা, ধানগুলো যেন আটি করে বাঁধতে পারেন তার জন্য কিছু দড়ি, ওইটা ভেলার উপর ফেলে রওনা দিয়েছেন। এখন দাদি নিষেধ করছেন যে এই সময় যাবা, দরকার নাই, একা একা। কিন্তু দাদা দাদির কথা শোনেন নাই, বলেছেন যে বেশি সময় লাগবে না। দাদা বেরিয়ে যান ধান কাটতে। দাদিও যে খুব বেশি বাধা দিয়েছেন বিষয়টা এরকম না, কারণ উনি তো জানতেন এতটুকু ফসল ফলাতে তার কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। তো দাদি ঘরের দরজায় বসে দাদার অপেক্ষা করছেন যে উনি কখন আসবেন। প্রায় 4 ঘন্টা পর দাদা বাড়িতে আসেন 10 আটি ধান নিয়ে। তখন রাত বাজে আনুমানিক 10টা। উনি 10 থেকে 15 মিনিটের মতো বিশ্রাম নিয়ে আবার চলে যান ধান কাটতে। দাদি আবারও নিষেধ করেছেন যে আচ্ছা থাক, দরকার নাই, কিন্তু দাদা শোনেন নাই, বের হয়ে গেছেন। দাদি আবারও অপেক্ষা করছেন দাদা কখন আসবেন।
রাত আনুমানিক 1:30-2টার দিকে দাদা আবার আসেন, আবারও 10 ভাগা ধান নিয়ে আসছিলেন। কারণ হচ্ছে বেশি ধান তো আসলে ওই ভেলার উপরে ওঠানো সম্ভব না, ভেলা ডুবে যেতে পারে। এই কারণে যতটুকু ওই ভেলা লোড নিতে পারে ওই পরিমাণ ধান নিয়েই মূলত উনি বাড়িতে আসেন। প্রথমবার আসলেন, দ্বিতীয়বার আসলেন, আবারও দাদা অল্প সময় বিশ্রাম নিয়ে বের হয়ে যান। যাবার আগে দাদিকে বলে যান, এবার গেলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, চতুর্থবার আর যেতে হবে না। তো দাদি বলেন যে সকালে গেলে তো পারো। দাদা বলেন যে না, বৃষ্টি যদি থেমে যেত তাহলে হয়তো বা চিন্তা করতাম, কিন্তু বৃষ্টি তো হচ্ছেই, পানি বাড়ছে। সকাল হলে এই ধানের উপরে না হলেও 1 হাত পানি থাকবে, তখন তো কার জমি কোনটা এটা বোঝা যাবে না, নদীর মতো হয়ে যাবে সব কিছু। যাই হোক, দাদা চলে যান, দাদি অপেক্ষা করছেন। এদিকে দাদা আর ফেরত আসছে না। সকাল হয়ে গেছে, দাদা ফেরত আসে না। যখন সকাল হয়ে যায় তখন দাদি ওনার ছেলেকে বলেন, ওনার যে কয়েকজন ছেলে ছিল তার মধ্যে একজনের নাম ছিল আশিক। তো এই আশিককে বলেন যে যা তো, তোর বাবা এখনো আসলো না কেন, দেখে আয়। তো আশিক যিনি, উনি আর একটা নৌকা নিয়ে, পাশের প্রতিবেশীর কাছে একটা নৌকা নিয়ে ওনাদের যেখানে জমি ওই দিকটাতে গিয়েছেন। তখন কিন্তু এই আশিক যিনি, তার বয়স 8-9 বছর। তো ওই দিকটাতে গিয়ে কাউকে দেখতে পান না। এদিকে বৃষ্টি হয়েছে, আরও পানি বেড়ে গেছে, তার জমি কোনটা এটাও তো সে শনাক্ত করতে পারে নাই। যেহেতু ওখানে গিয়ে শনাক্ত করতে পারে নাই, আশেপাশে তার বাবাকে দেখেও নাই, সে আবার ফেরত এসে তার মাকে জানায় যে ফসল তো পানির নিচে, আর বাবাকে তো দেখি না। তখন দাদি অনেক ভয় পেয়ে যান। তখন দাদির দেবর, মানে দাদার যে ভাই, দাদার 4 ভাই ছিল, সবাইকে বলেন যে এই ব্যাপার, সে তো রাতের বেলা বাসায় আসে নাই, আর তোমার ভাতিজাকেও তো পাঠাইছিলাম, সেও খুঁজে পায় নাই। এই যে দাদার যেই 4 ভাই, ওনারা সবাই বিয়ে করে আলাদা আলাদা ঘর তৈরি করে থাকতেন আর কি। তো ওনাদের সবাইকে যখন বলা হয়, ওনারাও 4 জন 4টা নৌকা নিয়ে বাইরে বের হয়ে যান দাদাকে খুঁজতে, খুঁজে পায় না। এদিকে প্রায় জোহরের ওয়াক্ত হয়ে গেছে, দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ পর একজন একটা সন্ধান দেয়, সেখানে নাকি দাদা পড়ে আছে। ওনারা দ্রুত সেদিকটাতে যান। ওই ফসলি জমি থেকেও প্রায় 1 কিলোমিটার দূরে একটা পুকুরের মতো রয়েছে। মূলত এই পুকুরটা এমন যে পুকুরের চতুর্দিকে মাটি ফেলে উঁচু করে রাখা হয়েছে বাঁধের মতো, এবং বিভিন্ন সাইডে গেট তৈরি করে রাখা হয়েছে। যখন পানি বাড়ে তখন ওই পুকুরের ওই গেটগুলো খুলে দেওয়া হয়। তাতে কি হয়, অনেক মাছ এসে পুকুরে ঢুকে পড়ে। আবার যখন পানি কমে যায় তখন মাছগুলো ওখানে আটকা পড়ে যায়। তখন ওই পুকুরের যিনি মালিক, ওই পুকুর থেকে মাছ ধরেন। পুকুরে এমনিতে ওইভাবে মাছ চাষ করা হতো না, এটা এরকম একটা পদ্ধতি করে উনি রেখেছিলেন ওই সময়েই। ওই পুকুরের যে পাড়, মানে ওই বাঁধের মতো যে উঁচু জায়গা চতুর্দিকে, ওইটার একটা জায়গায় নাকি উনি পড়েছিলেন অজ্ঞান অবস্থায়। ওখান থেকে নিয়ে আসা হয়। ওইটা চতুর্দিকে অবশ্য গাছপালাও আছে। দাদাকে বাড়িতে নিয়ে আসা হয়। দাদি তো দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। দাদার জ্ঞান ফেরে ওই দিন রাত 8টার দিকে। যখন জ্ঞান ফেরে তখন সবাই তো জিজ্ঞেস করে যে কি হয়েছিল। তখন দাদা একটা ঘটনা বলেন। দাদা বলেন উনি যখন ধান কাটতে তৃতীয়বারের মতো গিয়েছেন, মানে শেষ ভাগ উনি নিয়ে আসবেন আর কি, এমন সময় ধান কাটছিলেন উনি। তখনও কিন্তু মানে ধান যে একদম ডুবে গেছে বিষয়টা এরকম না, উনি কাটছিলেন, তখন হাঁটু পানি হয়ে গেছে। হঠাৎ করে নাকি উনি একটা বিড়ালের কান্নার মতো কান্নার শব্দ ওনার কানে ভেসে আসে। এটা কি আসলে মানুষ কাঁদছে নাকি বিড়াল কাঁদছে ঠিক বোঝা যাচ্ছে না, তবে বিড়ালের কান্নার মতোই এরকম আওয়াজ আসছে। তো দাদা তো একটু সাহসী ছিলেন, চিন্তা করেন কি ব্যাপার, এরকম শব্দ কোথা থেকে আসে, চতুর্দিকে পানি, এখানে তো বিড়াল আসার কথা না। যদি কোথাও শুকনা জায়গা থাকতো বা উঁচু জায়গা থাকতো সেখানে না হয় বিড়াল থাকতে পারে, হয়তো বা আটকা পড়ে গেছে বিড়াল, পানির কারণে কোথাও যেতে পারছে না, কিন্তু এমনটা তো আশেপাশে নাই। বিড়ালের কান্না কোথা থেকে আসে? তো উনি আশেপাশে একটু খোঁজার চেষ্টা করলেন যে দেখি কোথায়।
উনি যেই সাইড থেকে আসলে শব্দের উৎস শনাক্ত করতে পেরেছেন ওই দিকটাতে কিছুটা এগিয়ে যান। চিন্তা করলেন যে হয়তো বা কোনো বিড়াল পানিতে পড়েছে কিনা, দেখি একটু উদ্ধার করি। উনি কিন্তু ভালো নিয়েতেই এগিয়েছিলেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে ওই কান্নার শব্দটা থেমে যায়। ওনার মনে হলো এবার ওনার পেছন দিক থেকে কান্নার আওয়াজ আসছে। উনি আবার পেছন দিকে তাকান, পেছন দিকে কিছুটা এগিয়ে যান পানির ভিতর দিয়েই, কিন্তু না, উনি দেখেন যে ওই দিকটাতে ওই শব্দটা নাই। মনে হলো ওনার এবার ডান পাশ থেকে আওয়াজ আসছে। উনি ওই দিকটাতে এগিয়ে গেলেন, কিছুক্ষণ পর আওয়াজ বন্ধ হয়ে গেল। আবার মনে হলো ওনার বাম পাশ থেকে আওয়াজ আসছে, ওই দিকটাতে এগিয়ে গেলেন, এরপর আওয়াজ বন্ধ হয়ে গেল। তখন উনি বুঝতে পারলেন যে আসলে এটা বিড়াল টিয়াল কিছু না, এটা কোনো জিনভূত হবে। উনি তখন বেশ আওয়াজ করে বলে উঠলেন, এই তুই যেই হোস না কেন, আমাকে তুই কিছুই করতে পারবি না, আমাকে এখন বিরক্ত করিস না, যা ভাগ এখান থেকে, আমাকে আমার ধান কাটতে দে। যখন এরকম বলছে তখন হঠাৎ করে দাদা খেয়াল করেন তার যেই এই যে ভেলা, কলা গাছের ভেলা, এই ভেলার উপর বিড়ালের মতো কিছু একটা লাফ দিয়ে চলে আসছে। দাদা আবার কি করেছেন, তার হাতে তো কাঁচি ছিল, ধারালো কাঁচি। উনি আসলে তখন কি করবেন ওইভাবে বুঝতে পারেন নাই। উনি কি করেছেন, ওই বিড়ালের যে লেজের অংশ ওইখানে মেরেছেন একটা কোপ। কোপ মারার সাথে সাথে দাদা খেয়াল করেন ওই বিড়ালের ওই লেজটা কেটে পড়ে গেছে, আর ওই লেজটা সাপের মতো নড়াচড়া করছে। সাপ যেভাবে কিলবিল করে ওই রকম কিলবিল করছে, আর বিড়ালটা অদৃশ্য হয়ে গেল চোখের সামনেই। এবং ওই কিলবিল করতে করতে ওই লেজটা পানির মধ্যেও পড়ে গেল। তারপর কি হলো উনি আর ওইভাবে স্মরণ করতে পারেন না। কিন্তু বিড়াল কি হলো, ওই লেজের কি হলো, এটা উনি স্মরণ করতে না পারলেও উনি ফিল করেন লেজটা পানিতে পড়ে যাওয়ার অল্প সময় পরেই খপ করে কে যেন তার পা চেপে ধরেছে। এরপর পানির মধ্যেই তাকে ফেলে দেয়, পানির মধ্য দিয়ে তাকে টানতে থাকে। টানতে টানতে কিছুক্ষণ পরেই ওনাকে একটা শুকনো জায়গায় নিয়ে যাওয়া হয় বলে উনি ফিল করেন। কারণ হচ্ছে যখন পানির মধ্যে টানছিল তখন তো হাঁটু পানি হয়ে গেছে, ওনার মাথা কিন্তু তখন পানির নিচে। উনি চিন্তা করেছিলেন যে উনি তো নিঃশ্বাস নিতে পারছেন না, এখনই মারা যাবেন। তবে অল্প সময়ের মধ্যেই একটা শুকনো জায়গায় এনে তাকে ফেলা হয়, আর তার কানের কাছে কেউ ফিস ফিস করে বলতে থাকে, তুই মরবি, তুই মরবি, তুই মরবি। এমত অবস্থায় দাদাকে ওই শুকনো জায়গা ছেড়ে দেওয়া হয়। দাদা জায়গাটা বোঝার চেষ্টা করে। দাদা বুঝতে পারেন এই যে জমি থেকে বেশ 1 কিলোমিটার দূরে একটা ফিশারির মতো আছে, যে পুকুরের মতো যেটা চারদিকে উঁচু, ওই জায়গাতে উনি আছেন। কারণ ওই জায়গাতে উনি এর আগে এসেছিলেন। ওই পুকুরের চারপাশে কিন্তু বেশ কিছু গাছপালাও আছে। দাদা একটা বিষয় খেয়াল করেন, ওই গাছগুলোতে হাজার হাজার অবয়ব, মানুষের আকৃতিই মনে হচ্ছে, কিন্তু তাদের চেহারা বোঝা যাচ্ছে না। চোখ দুটো জ্বলছে লাল টকটকে, শুধু এতটুকু বোঝা যাচ্ছে, আর কালো কালো অবয়ব বোঝা যাচ্ছে। এবং চতুর্দিক থেকে শুধু কান্নার আওয়াজ দাদা শুনতে পাচ্ছিলেন। হঠাৎ করে পেছন থেকে কে যেন দাদার ঘাড় ধরে ওই পুকুরের পানিতে তার মুখ ঢুকিয়ে দেয়। 10 সেকেন্ড পর আবার উঠায়, কয়েকবার উনি নিঃশ্বাস নেন, আবার চুবায়, আবার 10 সেকেন্ড পর আবার উঠায়, কয়েকবার উনি নিঃশ্বাস নেন, আবার চুবায়। এইভাবে বেশ কয়েকবার করার পর দাদা অজ্ঞান হয়ে যান। এরপরে ওনার কিছু মনে নাই। এখন দাদা এই যে ঘটনাটা বলেন, এটা তো কেউ বিশ্বাসই করতে চায় না। দাদার শরীরে কিন্তু কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার যে পা চেপে ধরে টানা হেঁচড়া করেছে, পায়েও কিন্তু কোনো আঘাতের চিহ্ন নাই। সবাই বলে যে, আরে বাপুরে, তুমি সারা রাত ধান কেটে ক্লান্ত হয়ে গেছিলা, ওইদিকে গিয়ে একটু ঘুমিয়েছ, মনে হয় কোনো দুঃস্বপ্ন দেখেছ। মূলত মানুষজন কিন্তু বুঝতে পেরেছিলেন যে কোনো একটা অস্বাভাবিক কিছু ঘটেছে। দাদা কিন্তু এই বিষয়টা বলেছেন ওনার আত্মীয় স্বজন, ওনার ভাই, ওনার স্ত্রী মানে দাদি, তারা তাকে এটা বলে সান্ত্বনা দিলেও অনেকেই কিন্তু বুঝতে পেরেছিলেন যে দাদা আসলে ভুল কিছু বলেন নাই, এটা স্বপ্ন ছিল না। তাকে একটু সাহস দেওয়ার জন্য, তা না হলে তো উনি আরও ভেঙে পড়তে পারেন, আরও বেশি ভয় পেতে পারেন। তো দাদি কিন্তু খুব ভালোভাবে বিষয়টা বিশ্বাস করেছিলেন। পরের দিন দাদি কী করেছেন, দাদাকে নিয়ে তার বাড়িতে মানে দাদার শ্বশুর বাড়িতে গিয়েছেন। শ্বশুরবাড়ির যে গ্রাম, এই গ্রামের নাম ছিল নাইগড়। তো যাওয়ার পর দাদি তার বাবার সাথে মানে দাদার শ্বশুরের সাথে কথা বলেছেন। কথা বলার পর ওই দাদার শ্বশুর গ্রামের এক কবিরাজের সাথে যোগাযোগ করেন। কবিরাজ বলেছিল যে
সে আসবে। দাদাকে সেখানে নিয়ে যাওয়া হয়নি, সে নিজেই আসবে। যাই হোক, কবিরাজ নিজেই আসে বিকালের দিকে আসার পর দাদাকে বলেন যে আপনি আমার সামনে বসেন, আর সবাইকে বলেন যে আপনারা সবাই চলে যান। তার সাথে যা কথোপকথন এটা আমি বলবো, আমি পরবর্তীতে আপনাদেরকে ডাকবো। প্রায় আধা ঘন্টা পর ওই কবিরাজ সবাইকে ডাকেন। সবাই এসে দেখেন দাদা অজ্ঞান হয়ে পড়ে আছেন। কবিরাজ বলেন যে এই যে আব্দুর রাজ্জাক মিয়া এ তো বিশাল একটা ভুল করে ফেলেছে। আমি তার উপরে জিনকে ডেকেছি, জিনে যা বলছে তা খুবই ভয়ঙ্কর। এই আব্দুর রাজ্জাকের মৃত্যু নিশ্চিত, আল্লাহ ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না। আমি যদি এখানে 1 মিনিটও থাকি তাহলে আমি বাড়িতে যাওয়ার আগেই আমার মৃত্যু নিশ্চিত করে ফেলবে। কি হয়েছে আমি কিচ্ছু বলতে পারবো না, আমাকে কিছু জিজ্ঞেস করেন না, আমি এখন চলে গেলাম। কবিরাজকে অনেক অনুনয় করে দেয় অন্তত বলে যান যে ঘটনাটা কি, কিন্তু কবিরাজ কোনো কথা না বলে চলে যান। 1 ঘন্টা পর দাদার জ্ঞান ফেরে। দাদি তো কান্নাকাটি শুরু করেন। আসলে ওনারা বুঝতেই পারছেন না যে এখন করবোটা কি হয়েছে না হয়েছে, এটা তো ভালো করে বুঝতে না পারলে তো আসলে ওনারা কি করবেন এটা তো বুঝতে পারছেন না। যাই হোক, পরের দিন দাদাকে নিজের বাড়িতে নিয়ে আসা হয়। প্রায় 10 দিন চলে যায়, কোনো ঘটনা ঘটেনি। দাদাও বাড়ি থেকে রাতে বা দিনে বাইরে বের হন নাই। 10 দিন পর দাদা রাতের বেলা একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন একটি অবয়ব এসে দাদাকে বলছে, আব্দুর রাজ্জাক তুই মরবি, তুই মরবি, তুই মরবি। জাস্ট এতটুকু, আর কিছুই না। এগুলো বলার পর ওই অভাবটাও চলে যায়, দাদারও ঘুম ভেঙে যায়। তখন রাত 2টার মতো বাজে আনুমানিক। হঠাৎ করে ঘরের পেছন থেকে কে জানি ডাকে, হ্যাঁ রে আব্দুর রাজ্জাক, জাগছিস, ঘুম থেকে উঠছিস, বাইরে আয়, বাইরে আয়। দাদা আবার তখন বলে ওঠে, হ্যাঁ আমি জাগছি, আসতেছি। তো দাদা যে বলে উঠেছেন যে হ্যাঁ আমি জাগছি, আসতেছি, এইটা কিন্তু দাদি আবার শুনতে পেয়েছেন। দাদিরও ঘুম ভেঙে গেছে এই শব্দ শুনে। দাদি বলে যে তুমি কোথায় যাও? দাদা বলেন যে কি জন্য ডাকে, যাই। দাদি বলে কই, আমি তো কিছু শুনি না, দেখি আবার বলো তো কে, তুমি বলো তো দেখি আমি শুনি কিনা। তো দাদা বলেন যে বাইরে কে? তখন বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না। তখন দাদি বলে যে আরে তুমি ভুল শুনছো, ঘুমাও। দাদাও ঘুমিয়ে যান। পরের দিন দাদাকে অনেক অসুস্থ দেখা যায়। আসলে দাদা ওই দিন থেকে মূলত অসুস্থ হয়ে পড়তে থাকেন। আস্তে আস্তে ওনার খাওয়ার পরিমাণ কমে যায়, দিন দিন শুকিয়ে যাচ্ছেন উনি। এভাবে টানা 1 মাস এই অবস্থা থাকে। 1 মাস পর দাদা কিছুটা সুস্থতা অনুভব করেন, তবে শারীরিক যেই কন্ডিশন যে শরীর ভালো হয়ে যাচ্ছে বিষয়টা এরকম না, কিন্তু জাস্ট এমনি একটু সুস্থ অনুভব করছেন আর কি, এতটুকুই। তবে এই 1 মাসে কিন্তু কোনো ভয়ের ঘটনা ঘটেনি, কোনো স্বপ্নও দেখেন নাই, কোনো ভয়ের কোনো ঘটনা ওনার সামনে ঘটেছে এমনটাও হয় নাই। তো যাই হোক, এক রাত্রে দাদা দাদি ঘুমিয়ে আছেন। হঠাৎ করে দাদার ঘুম ভেঙে যায়। উনি অনুভব করেন চারপাশে শুধু কান্নার আওয়াজ। একটা মানুষ মারা গেলে আত্মীয় স্বজনরা যেভাবে কান্না করে ঠিক তেমন কান্নার আওয়াজ। সেই কান্নাগুলো মনে হচ্ছে কোনো মানুষের না, এক এক রকমের কণ্ঠ, খুবই ভয়ঙ্কর। তো দাদা চোখ খুলে দেখেন তার চারপাশে অন্ধকার, হালকা চাঁদের আলো। উনি অজানা এক জায়গায় রয়েছেন, অজানা এক জায়গায় উনি শুয়ে রয়েছেন, অথচ উনি ছিলেন ঘরের মধ্যে। সে জায়গা উনি কখনো দেখেছেন বলে মনে করতে পারেন না, কারণ চারদিকে অন্ধকার, হালকা চাঁদের আলো আছে, সেটা তো আসলে বোঝা যায় না কোথায়। চারপাশে শুধু কান্নার আওয়াজ। একটা সময় দাদা বুঝতে পারেন উনি একটা কবরস্থানে শুয়ে আছেন। দাদা তখন চিৎকার দেন, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বরই বাইরে বের হচ্ছে না। হঠাৎ করে উনি দেখতে পান হাজার হাজার কঙ্কালের মতো অবয়ব। মূলত কোনো কঙ্কালের উপর জাস্ট শুধু যদি চামড়া লাগিয়ে দেওয়া হয় যেমনটা দেখা যাবে ওই রকম। চোখগুলোর ভেতরে হালকা কোনো একটা আলো জল করছে, এরকমটাই মনে হচ্ছে। লাল টকটকে বিষয়টা এরকম না, মনে হচ্ছে হালকা কোনো একটা আলো জ্বলছে, এরকমটা। এই অবয়বগুলো কান্না করতে করতে চতুর্দিক থেকে দাদার দিকে এগিয়ে আসছে। দাদা কিন্তু তখন ওই মাটির উপরে শুয়েছিলেন। যখন ওই অবয়বগুলো কাছাকাছি চলে আসে তখন আর দাদা জ্ঞান ধরে রাখতে পারেননি। দাদা যখন চোখ খোলেন তখন দেখেন দাদা বাড়িতে শুয়ে আছেন, দাদি কান্নাকাটি করছে। দাদা বলেন আমার কি হয়েছে? দাদি বলেন যে কাল রাতে তো তোমার সাথে একসাথেই ঘুমাইলাম, অনেক রাত্রে দেখি যে তুমি নাই।
মনে করেছি তুমি বাইরে ওয়াশরুমে গেছো, সেখানেও গিয়ে তোমাকে পাই নাই। ওই রাত্রে তোমার ভাইদেরকে বললাম, সারা রাত খুঁজে তোমাকে পাইনি। তোমাকে পাওয়া যায় পরের দিন নাগাইশ গ্রামের একটা কবরস্থানে, সেখান থেকে তোমাকে নিয়ে আসা হয়। তুমি ওইখানে কিভাবে গেলা? তখন দাদা বলেন, আমি তো ঘুমাইছিলাম, চোখ খোলার পর আমি এই জিনিস দেখছি। তো এটা বলার পর পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে আসলেই দাদার সাথে খুব ভয়ঙ্কর ব্যাপার ঘটতে চলেছে। এই যে 1 মাস বা তারও বেশি সময় ধরে উনি যে ভয়ঙ্কর কোনো কিছু দেখেন না বা স্বপ্ন দেখেন না, সবাই মনে করছিল হয়তো বিষয়টা ঠিক হয়ে গেছে, কিন্তু আসলে তা নয়। দাদা বাইরে যাওয়া তো একদমই বন্ধ করে দিয়েছেন, সারাদিন বাসায় বসে থাকেন। আর দাদার সাথে কেন এমনটা হচ্ছে কেউ তো জানাতেও পারছে না, আর কেউ জানলেও বলছেও না। এর মধ্যে যে তারা কোথাও যান নাই বিষয়টা এরকম না, গিয়েছেন, কিন্তু কেউ কোনো কথা বলে না। সবাই তাদেরকে বিদায় করে দেয়, খালি বলেন যে আপনার অবস্থা ভালো না, আপনার সামনে বিশাল বিপদ, কিন্তু কি হয়েছে বলতে পারবো না, বলা নিষেধ। এভাবে আরও 1 মাস চলে যায়। আসলে একজন পরিশ্রমী মানুষ, খেটে খাওয়া মানুষ, মাসের পর মাস আসলে তো বাড়িতে বসে থাকা সম্ভব না, তাদেরকে তো কাজ করতে হবে। এরপরে আবার দাদা স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্নে ওই যে প্রথম দিকে যেটা দেখতেন ঠিক সেটাই, একটা অবয়ব আসে, এসে দাদাকে বলে, আব্দুর রাজ্জাক তুই মরবি, তুই মরবি, তুই মরবি, এটা 3 বার বলতো, এরপর চলে যেত। এইভাবে কিন্তু 1 মাস 2 মাস যেতে যেতে প্রায় 6-7 মাস চলে যায়। কিন্তু স্বপ্নের ভেতরে মাঝে মাঝে ওই অবয়বকে দেখা ছাড়া, এছাড়া সামনাসামনি কোনো ভয়ঙ্কর ঘটনা এই 6-7 মাসে ঘটেনি। একটা সময় এসে এই স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যায়, সব কিছু স্বাভাবিক। দাদা চিন্তা করেছেন সব ঠিকঠাক, এবার একদম সব ঠিক হয়ে গেছে। দাদা আবার আগের মতো চলাফেরা করতে শুরু করেন, শুধু রাতের বেলা উনি বের হতেন না। হঠাৎ করে একদিন দাদার কানে খবর আসে আশিক মারা গেছে, মানে ওনার বড় ছেলে। উনি তখন মাঠে কাজ করছিলেন। দিনের বেলায় আশিক ওয়াশরুমে গিয়েছিল। অনেকক্ষণ ধরে তাকে যখন ওয়াশরুম থেকে কেউ বের হতে দেখছিল না, তখন তাকে যখন ডাকাডাকি করা শুরু হয়, সেও ভেতর থেকে কোনো উত্তর দিচ্ছিল না। ওয়াশরুমের দরজা খুলে দেখা গেল সে ওয়াশরুমের ভেতরে মৃত অবস্থাতে পড়ে রয়েছে। তার চেহারা সুরত দেখে সে ভয়ঙ্কর কিছু দেখেছে এরকমটা কিন্তু মনে হচ্ছিল না। মনে হচ্ছে সে ওয়াশরুমের ভিতরে হয়তো বা স্ট্রোক করে মারা গেছে। এরকম ঘটনার ক্ষেত্রে হয় না যে তার ডেড বডি যখন পাওয়া যায় মনে হচ্ছে সে ভয়ঙ্কর কিছু একটা দেখেছে, বিষয়টা এরকমও না। এরকম একটা ছেলের মৃত্যু, একটা বাচ্চা ছেলে 7-8 বছর বা 9 বছর বয়স, তার এমন মৃত্যু দেখে আসলে সবাই খুব ভেঙে পড়েন, কেন এমনটা হলো। যাই হোক, তার দাফন কাফনের ব্যবস্থা করা হয়। রাতের বেলা তো সবাই যে যার মতো নিজ নিজ বাড়িতে চলে গিয়েছেন। দাদা আর দাদি রাতে বসে কান্না করছেন তার ছেলের কথা মনে করে। হঠাৎ দাদার কানে কেউ ফিস ফিস করে এসে বলতে থাকে, কেমন লাগে রে আব্দুর রাজ্জাক, কানতে কেমন লাগে, কান কান, তুই মরবি, তুই মরবি, তুই মরবি। এরকম করে তুই মরবি শব্দটা নাকি 3 বার বলে। এরপরে আরও বলে, তোর ছেলে তো গেল, এখন তোর সময় এসেছে। এরপর নাকি কানের কাছে ওই ফিসফিসানি শব্দটা বন্ধ হয়ে যায়। পরের দিন দাদার বন্ধু আব্দুর রহিম, উনি এক মৌলানাকে নিয়ে আসেন দাদার বাড়িতে। তখন ওই মৌলানা সাহেব উনি বলেন যে আমাকে একটু একা একা আব্দুর রাজ্জাকের সাথে কথা বলতে দেন। প্রায় 20 মিনিট পর হুজুর আবার সবাইকে ডাকেন। এসে দেখেন যে দাদার পুরো শরীর কাঁপছে। তখন মৌলানা সাহেব বলেন যে আসলে আব্দুর রাজ্জাককে মনে হয় না বাঁচানো সম্ভব হবে, তাকে বাঁচাতে গেলে আমাকে মরতে হবে। তখন সবাই বলেন, এমন কি ঘটনা ঘটেছে, কেউ কিছু বলতে চায় না, আপনি তো অন্তত বলেন। তখন ওই মৌলানা সাহেব বলেন যে তাহলে শোনেন, আব্দুর রাজ্জাক যখন ধান কাটতে গিয়েছিল তখন একটা জিন কান্না করছিল, আর সে যেমন তেমন কোনো জিন না, অত্র এলাকার জিনেদের যে সর্দার তার নাম হচ্ছে হাকুয়া। এই হাকুয়ার স্ত্রী ছিল সে। এই হাকুয়ার হুকুমে হাজার হাজার জিন চলাফেরা করে, হাজার হাজার জিন তার অনুগত। ওই দিন হাকুয়ার ছেলে মারা গিয়েছে। এখন এত জিনের সামনে হাকুয়ার স্ত্রী
সে আসলে মন খুলে কান্নাকাটিও করতে পারছিল না। সে সকলের অগোচরে ওই সময় এখানে এসে কান্নাকাটি করছিল আর তার ছেলের কথা স্মরণ করছিল। হাকুয়া জানতো তার স্ত্রী তখন কোথায়, কিন্তু তারপরেও তার স্ত্রী নিজের মতো করে তার ছেলের স্মৃতিকে স্মরণ করে কান্নাকাটি করতে চাচ্ছে, তাই হাকুয়াও তাকে বাধা দেয়নি। ওই সময়ে আব্দুর রাজ্জাক ওখানে ধান কাটছিল। সে যখন কান্নার আওয়াজ শুনেছে সে বারবার ওই দিকটাতে গিয়েছে। এতে করে কি হয়েছে, এই হাকুয়ার স্ত্রীর আসলে অসুবিধা হয়েছে। কারণ হলো সে তার ছেলের স্মৃতি স্মরণ করে কান্নাকাটি করছে। এখন আব্দুর রাজ্জাক সেখানে গিয়ে চিন্তা করেছে যে হয়তো বা কোনো বিড়াল বা অন্য কিছু পানিতে পড়েছে, তাতেও কোনো সমস্যা ছিল না। সমস্যাটা তখনই হয় যখন আব্দুর রাজ্জাক হুমকি ধামকি দিতে থাকে যে তুই যেই হোস আমার কোনো ক্ষতি করতে পারবি না, এইটা সেইটা। বিষয়টা আসলে ওই সময়ে হাকুয়ার স্ত্রীর মন ভালো ছিল না, তার ছেলে মারা গেছে, এরপরে এই রকম কথাবার্তা তার ভালো লাগেনি। সে মূলত চেয়েছিল যে আমি একটু নিরিবিলি কান্নাকাটি করছি, আব্দুর রাজ্জাক এখান থেকে চলে যাক। সে একটা বিড়ালের বেশ নিয়ে ওখানে চলে আসে। আর আব্দুর রাজ্জাক কি করেছে, সে তার হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে ওই বিড়ালের মতো অবয়বের লেজে আঘাত করেছে। এর ফলে কি হলো যে একটা সন্তান হারা মাকে আঘাত করা হলো। সাথে সাথে এই খবরটা হাকুয়ার কাছে চলে যায়। হাকুয়া তার অনুগত জিনদেরকে দিয়ে আব্দুর রাজ্জাককে ধরে নিয়ে যায়। ওই সময়ই তাকে মেরে ফেলতো, কিন্তু হাকুয়া অন্য জিনেদেরকে বলে যে না, ওকে এভাবে মারা যাবে না, ওকে কষ্ট দিয়ে মারব, ওর সন্তান শোক দিয়ে তারপর মারব, ওকে ছেড়ে দাও। তখন তাকে ছেড়ে দেওয়া হয়। আব্দুর রাজ্জাকও ওইখানে অজ্ঞান হয়ে পড়ে থাকেন। তারপর থেকে এই ধরনের ঘটনা। এরপর আশিক মারা গেল, এরপর আব্দুর রাজ্জাকের পালা। একে বাঁচানো খুবই কঠিন ব্যাপার। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি মাফ করেন এবং ওই জিনেদের মনে দয়া দেন। তাছাড়া ওদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করা যাবে না এবং ওরা কোনো কিছু নিয়ে তাকে ছাড়বেও না। কারণ হচ্ছে সন্তানহারা মাকে সে আঘাত করেছে, এটাই ওর সবচেয়ে বড় অপরাধ। সে বুঝে করুক না বুঝে করুক, আর সে কিন্তু বুঝতে পেরেছিল যে এই চারদিকে পানির মধ্যে কোনো বিড়াল আসার কথা না। সে কেন আঘাত করলো, ভুল করে করুক আর যে কারণেই করুক, তার তো এটা উচিত হয়নি। সুতরাং এইটার কোনো সমাধান নেই। যাই হোক, এই ঘটনার 5 থেকে 7 দিন পর দাদা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন দুইটা অবয়ব এসে দাদার একটা হাত এবং একটা পা মোচড় দিয়ে ভেঙে ফেলে। দাদা প্রচণ্ড যন্ত্রণায় ঘুম থেকে উঠে যখন পড়েছেন তখন দেখেন অবাক ব্যাপার, উনার একটা পা বাঁকা আর একটা হাত বাঁকা, এবং এই বাঁকা হাত পা উনি নাড়াচাড়া করতে পারছিলেন না। এরপর থেকে দাদা আর বিছানা থেকে উঠতে পারেননি। এভাবেই উনি 10টা বছর কাটিয়েছেন। কষ্টে সষ্টে আশেপাশে আসা যাওয়া করার চেষ্টা করতেন আর কি। এভাবেই আস্তে আস্তে 10 বছর এই কষ্ট ভোগ করে উনি মারা গিয়েছেন। ঘটনা এখানেই শেষ। এরপরে ওনার পরিবারের অন্য সদস্যদের উপরে আর কোনো সমস্যা হয়নি। দাদি এখনও বেঁচে আছেন, সুস্থ আছেন বলে জানিয়েছেন আমাদেরকে রবিন ভাই। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা কি বলবো, সন্তানহারা মাকে আঘাত করা, এটা যদিও বা দাদা জানতেন না, কিন্তু উনি তো বুঝতে পেরেছিলেন যে এটা একটা অস্বাভাবিক প্রাণী, তাকে আঘাত করাটা ঠিক না। আর সে তো তার ক্ষতি করতেও আসেনি, এমনটা না যে বারবার বিভিন্ন সুরত ধরে তার ক্ষতি করতে এসেছে। দাদাও আসলে বুঝতে পারেননি, এইভাবেই ভুলটা হয়ে যায়। রবিন ভাই একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। রবিন ভাই, আপনার প্রবাস জীবন ভালো কাটুক, সুস্থ থাকেন। আরও যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা রয়েছেন, রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা রয়েছেন, বা আমাদের বাংলাদেশি যে ভাইয়েরা বা বোনেরা রয়েছেন পরিবার সহ বিশ্বের বিভিন্ন দেশে সিটিজেনশিপ নিয়ে, তারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরা সেই কামনা করি।